আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের মিছিল থামছে না। কোনো অবস্থাতেই ছাত্রলীগকে ভয় দেখানো যাচ্ছে না। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে অসংখ্য সংগঠনগুলো রয়েছে দেশে এবং দেশের বাইরে, মনে হচ্ছে মৌমাছির চাকের মতো কিংবা বল্লা। আমরা গ্রাম বাংলায় যেভাবে মানে মৌমাছির চেয়ে একটু মোটা তাজা, কিন্তু ভীষণ ভয়ঙ্কর। আমরা সেগুলোকে বল্লা বলি, কালো কালো বল্লা। অনেকে এটাকে কি ভৌমর বলে, এরকম কিছু একটা বলে ঢালে আর কি। তো ওইরকম ভৌ ভৌ আওয়াজ করে চারিদিক থেকে যেভাবে জলে স্থলে অন্তরিক্ষে আওয়াজ তুলছে, আওয়াজের পরে আবার অ্যাকশনে যাচ্ছে, রিয়াকশনে যাচ্ছে, পাল্টা অ্যাকশনে যাচ্ছে, এবং সব অভিনব ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সবাইকে অপ্রস্তুত করে দিচ্ছে গত ২ বছর ধরে ক্রমাগতভাবে। যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেভাবে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে চলে গেছে, আমি এখন আর পালানো বলতে সাহস পাচ্ছি না। তারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ইচ্ছা হয়েছে, তাদের ভালো লেগেছে, কিংবা তাদের একটু ১৭ বছর একটানা দেশ তারা চালিয়েছে, এরপর একটু রেস্ট দরকার ছিল। ক্ষমতার যে গুরুদায়িত্ব এত বেশি যে বাংলাদেশে আসলে কেউ কখনো কাউকে ছুটি দেয় না। ইউরোপ আমেরিকাতে ছুটি দেয়, কিন্তু বাংলাদেশে রাজনীতিতে ছুটি দেয় না। এজন্য ১৭ বছর ক্রমাগতভাবে দেশ এবং জাতির কল্যাণে দায়িত্ব পালন করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল। তো তাদের একটা লেজার দরকার ছিল, বিরতি দরকার ছিল, এনজয়মেন্ট দরকার ছিল, বাতাস পরিবর্তনের দরকার ছিল। এজন্য হয়তো তারা অনেকে বিদেশে গেছেন, গ্রাম ছেড়ে ঢাকায় এসেছেন, ঢাকা ছেড়ে চট্টগ্রাম গিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে কুমিল্লা গিয়েছেন, টেকনাফ, উখিয়া, তেঁতুলিয়া থেকে কোনো কোনো লোক হয়তো সিলেট চলে গেছেন, তামাবিল চলে গেছেন। তো এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের মধ্যেই তারা ক্রমশ যেন মনে হয় চাঙ্গা হয়ে উঠছেন। তাদের বুদ্ধিশুদ্ধি খুলে যাচ্ছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তাদের যে সকল কথাবার্তা, চিন্তা করুন, আমাদের মহামান্য সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তো এই ভদ্রলোক এমনি ভীতু টাইপের মানুষ। তারা যারা কাছে থেকে তাকে যারা চেনেন তারা জানেন যে আসলে তিনি কখনোই সাহসী মানুষ ছিলেন না। এমনি খুব সামাজিক, ওয়েল বিহেভড, মার্কেটিংয়ে চমৎকার সুন্দর করে কথা বলেন, কিন্তু শক্তের ভক্ত, একেবারে নরমের জম। তো এই মানুষটি যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তখন শেখ হাসিনা প্রায় প্রতিদিনই আমি চলে আসব, আমি এখন ঢুকছি, আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, মানে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে বেনাপোলের ওপারে আছে, তামাবিলে আছে, সিলেটের তামাবিলে আছে, কিংবা ত্রিপুরার যে সীমান্ত, আমাদের যে কুমিল্লা, আগরতলা, এই সীমান্তের খুব কাছাকাছি তিনি আছেন, যেন মুহূর্তে ১ ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারেন। কয়েকবার তো এমন অবস্থা হলো যে ইউনূস জামানাতে যে কয়েক লাখ লোক কুমিল্লাতে জড়ো হচ্ছে এই কারণে যে আপা ঢুকে পড়বেন। আবার বলা হলো যে না, তিনি ফেনী সীমান্ত দিয়ে তিনি ঢুকবেন। কেউ কেউ বললেন বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকবেন। আপনি বোঝার চেষ্টা করেন যে এইগুলো শুনতে কি খারাপ লাগে। এগুলো শুনে শুনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কতটা খারাপ হয়েছে। ভদ্রলোক এমনি খুব দায়িত্ববান মানুষ। তার স্ত্রী অসুস্থ, তাকে তিনি নিজের হাতে খাওয়ান। তার স্ত্রী তাকে ছাড়া আর কাউকে চেনে না। অন্য কোনো মানুষ তার কাছে গেলে, তারপরে খাওয়া দাওয়া করাতে গেলে সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, ভাঙচুর করে। তো কাজেই যে কয়বারই তিনি শেখ হাসিনার যন্ত্রণায় দেশের বাইরে ছিলেন, হয়তো তিনি জনাব তারেক রহমান সাহেবের মতো স্কাইপেতে তিনি হাতের প্লেট নিয়ে তাকে বলেছেন এই খাও। আর যেহেতু তিনি অটিস্টিক বা এই মুহূর্তে মানে তার স্ত্রী এতটা অসুস্থ,
তিনি ওটাকে ডিফারেনশিয়েট করতে পারেননি যে আর এখন তো অনেকগুলো টেলিভিশন আছে যেগুলোতে 3D মোশনে মানে চলচ্চিত্র বা চিত্র দেখা যায়। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বসে তিনি হয়তো সেই খাবার একটা প্লেট নিয়ে খাও বলে হাত বাড়িয়েছেন। আর ওটা 3D অ্যানিমেশনে মনে হয় যেন হাত মুখের কাছে চলে এসছে। আর যদি চোখে কোনো চশমা পরিয়ে দেওয়া হয় তাহলে তো একেবারে লাইভ। তো সেক্ষেত্রে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে হাত বাড়িয়ে দিয়েছেন খাও। আর অমনি তিনি হা করেছেন আর ওই ফাঁকে পেছন থেকে কেউ হয়তো খাইয়ে দিয়েছে। এই কথাটা আমি খুব বললাম এই কারণে, খুব সিরিয়াসলি বললাম যে অনেকে ঠাট্টা করেন যে এখন তিনি তো প্যারিসে আছেন, এখন তিনি জাপানে চলে গেছেন, তার স্ত্রীর অবস্থা কী? বা তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন বা তখন তো প্রচুর ১৬-১৭ বার বিদেশে গেছেন, তখন তার স্ত্রীকে কে খাইয়ে দিয়েছে? আমাদের বেশিরভাগ মানুষ টেকনোলজি বুঝেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন টেকনোলজির মানুষ। তিনি প্রথম গ্রামীণ ফোন বাংলাদেশে এনেছেন। কাজেই টেকনোলজি তিনি বুঝেন। কাজেই তার স্ত্রীকে এ অবস্থায় সেবা দেওয়ার জন্য যত টেকনোলজি প্রয়োজন তিনি সেটা প্রয়োগ করবেন। এমনকি তিনি যদি একেবারে তার মতো একটা রোবট তৈরি করে ফেলেন, অ্যাজ ইট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা রোবট তৈরি করে ফেলেন এবং সেই রোবট তার মতো কথা বলছে, তার স্ত্রীর সামনে যাচ্ছে, ওই রোবোকপের মতো। তো এটা হতে পারে। এনিওয়ে তো যখনই আমি চিন্তা করি যে এই যে শেখ হাসিনা আমি আসছি, আমি ঢুকে পড়ছি, এই ধরনের আওয়াজ বের হতো তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যদি তার স্ত্রীর জন্য খাবারের প্লেট থাকতো কিংবা তার হাতে যদি খাবারের গ্লাস থাকতো তাহলে সেগুলোর অবস্থা কী হতো? তো বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা এতটা অমানবিক। একজন ৮৮ বছর বয়স্ক বৃদ্ধ মানুষ। তাকে ভয় দেখাতে তিনি কোনো রকম কার্পণ্য করেন না, কোনো রকম মানবিকতা দেখান না। এইভাবে তিনি তার নিজের দুষ্ট বুদ্ধি, তার দলে যে সকল নেতা আছেন, বিশেষ করে যারা লড়াই সংগ্রামে তার পরীক্ষিত যেমন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, তো ওনারা সবাই রাজপথে বিভিন্ন সময় শেখ হাসিনার নানা হুকুম পরিকল্পনা বাস্তবায়ন করতে একেবারে সিদ্ধহস্ত। কোথায় বাসে আগুন দিতে হবে, কোথায় টায়ারে আগুন দিতে হবে, কোথায় বাসের চাকা পাংচার করে দিতে হবে, কোথায় রিকশার চাকা পাংচার করে দিতে হবে, কোথায় দুটা পটকা ফুটাতে হবে, এগুলো তাদের সব মুখস্থ। এবং সেই কাজগুলো তো তারা অতীতের মতো করে যাচ্ছে, ক্রমাগত করে যাচ্ছে। আবার এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। চারিদিকে একটা হাহাকার পড়ে যাচ্ছে, ভয় ভীতি ছড়িয়ে যাচ্ছে এবং এর সঙ্গে নতুন নতুন মানে যে ঘটনাটা ইনুস জামানাতে হয়েছিল, একটা মিছিল হচ্ছিল মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে। তো সেখানে পুলিশের সামনে দিয়ে মিছিল করে করে যাচ্ছিল। পুলিশ তো বুঝতে পারেনি মিছিলের পেছনে ১০০-১৫০ হুন্ডায় সশস্ত্র আওয়ামী লীগের ক্যাডাররা ছিল। পুলিশ ১০-১২ জনকে ধরেছিল মিছিল থেকে। অমনি একেবারে বল্লার মতো, এবার ওই যে আমি যে প্রথমে বললাম বল্লার মতো ভো করে উড়ে এসে পুলিশগুলোকে এমনভাবে ঘেরাও করে ধরলো, পুলিশ ছেড়ে দেমাকে দেবাসী ওই ১০ জনকে তো ছেড়ে দিলই, এমন দৌড় দিল সেই ভো দৌড়ে মানে চারিদিকে হই হই রই রই রব পড়ে গেল। এই হলো অবস্থা। তো সেটা এই নির্বাচন সময়ে ৩ মাসের মতো মোটামুটি অফ ছিল, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইলেকশন পর্যন্ত। এই কারণে ওই সময়টাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা এরা সবাই খেলেছে। এখন তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর তার সাথে নেগোসিয়েশন করার জন্য হোক, তাকে ভয় দেখার জন্য হোক, জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে হোক বা জামাত বিএনপির মধ্যে অন্তর্ঘাত দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার জন্য হোক, হোয়াট এভার মেবি, তিনি কতটা ইফেক্টিভ আপনি চিন্তা করুন। এত কিছুর মধ্যে বাংলাদেশের চাপে, আমেরিকার চাপে, যেখানে আমেরিকা বাংলাদেশে তার ডিপ স্টেট থিওরি বাস্তবায়ন করেছে, যেখানে সাইমা ওয়াজিদ পুতুলের চাকরি যেন না থাকে সর্বোচ্চ চেষ্টা করেছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তার প্রেক্ষিতে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিওনাল ডিরেক্টর হিসেবে সাইমা ওয়াজিদ পুতুল যে দায়িত্ব পালন করছিলেন সেখানে তাকে কিছুদিনের জন্য ছুটিতে পাঠানো হয়, সেটাও তিনি আবার ফেরত পেয়েছেন।
সবাই মনে করেছিল শেখ হাসিনার ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের একদম হলকম টিপে ধরবে আমেরিকা। হলকম তো দূরের কথা, হলকমের নিচে নাভি, নাভির নিচে কিছু, একেবারে যদি বলা হয় একটা পশম ধরে আমেরিকা এখন পর্যন্ত টান মারেনি। সে দিব্যি আরামে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের লোকজন সেখানে মানে আরও শক্তি সঞ্চয় করছে। এবং যে সকল বাঙালি প্রবণ এলাকা রয়েছে ফ্লোরিডিয়াতে, যে সকল এলাকা রয়েছে মিশিগানে, নিউ ইয়র্কে, এলেতে, সব জায়গাতে এখন গিয়ে দেখেন আওয়ামী লীগের জয় জয়কার। ওখানে নো জামাত নো বিএনপি। আপনারা যারা বাইরে আছেন তারা দেখতে পাবেন যে সেখানে দ্বিধা আসছে। ইভেন দুবাইয়ের মতো জায়গাতে, যেখানে মনে করা হতো সৌদি আরব, দুবাই, এই সমস্ত জায়গাতে জামাতের প্রাধান্য বেশি, বিএনপির প্রাধান্য বেশি, সেই সমস্ত জায়গাতে স্বামী ওসমানরা দ্বিধা আসছে দাপুটে ঘুরে বেড়াচ্ছে, জাস্ট লাইক মানে সৌদি বাদশার মতো, দুবাইয়ের শেখের মতো, ভাবসাবই আলাদা। তো এর কারণে কি হলো, এই যে তাদের যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা তো এমনি, এদের মধ্যে অনেক লোক আছে আপনাকে আমাকে এই ১৭ বছর দৌড়ের উপর রেখেছে। এদের মধ্যে অনেক লোক আছে এই অপকর্ম করে করে তাদের দাড়ি চুল পাকিয়ে ফেলেছে। অনেকে নাকের পশম, অন্য গুপ্ত অঙ্গের পশমও পেকে গেছে। এগুলোই বাংলাদেশে আছে। তো তারা তো এই নড়াচড়াগুলো বুঝতে পারে। শেখ হাসিনা ভারতে কীভাবে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কীভাবে ভারতে আছে, এগুলো তো মানুষজন বুঝতে পারে। পশ্চিমবঙ্গে মমতার মতো সরকারকে হটিয়ে দিল, এখানে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এগুলো তো আওয়ামী লীগের নেতাকর্মীরা বুঝতে পারে। এই যে শুভেন্দু সারাক্ষণ শেখ হাসিনাকে দিদি দিদি বলছে, এগুলো তো বুঝতে পারে। এই বুঝতে পারার কারণে এই যে আওয়ামী লীগের লোকজন গত 15 দিন ধরে তাদের অ্যাক্টিভিটিস মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে। এখন তারা প্রকাশ্যে মিছিল করে, মুখে মাস্কও পরে না, পুলিশের সামনে দিয়ে তারা মিছিল করে, কোনো কোনো জায়গায় পুলিশকে তাড়িয়ে দেয়। এবং যে ঘটনা নোয়াখালীতে ঘটেছে, ও মাই গড, মাইকে, এটাকে মসজিদের মাইক না কোন মাইক আমি বলতে পারবো না, মাইকে ঘোষণা দিয়ে তারপরে বিএনপির লোকদেরকে ছেঁচা দিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা তো মিথ্যা না, গল্প না, মাইকে ঘোষণা দিয়ে বিএনপির লোককে ছেঁচা দিয়েছে সমস্ত জাতীয় দৈনিকের সাথে। এই যে আওয়ামী লীগের মিছিল, ছাত্রলীগের মিছিল, যুবলীগের মিছিল যেভাবে রণ উন্মাদনা নিয়ে, যুদ্ধংদেহী ভাব নিয়ে রাজপথে নেমেছে, এখন এনসিপি, জামাত, এবি পার্টি, এ যারা জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড, তার সঙ্গে সঙ্গে বিএনপি যেহেতু এখন ক্ষমতায় আসছে, তাদেরকে তো এই জিনিসগুলো মোকাবেলা করতে হবে। তারা যত তাড়াতাড়ি সম্ভব একটা জাতীয় গোলটেবিল বৈঠক বসবে এবং সেখানে জামাতের আমির এবং তারেক রহমান সাহেব তারা কুলাকুলি করবে, তারা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মোকাবেলার মহাপরিকল্পনা নেবে। আদারওয়াইজ কি যে হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।